এখন রাজনীতির মাঠে যে কথাটি খুব আলোচিত হচ্ছে সেটি হচ্ছে আগামী নির্বাচনে দুইটি মূল ধারা হয়তো স্পষ্ট হয়ে উঠতে পারে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে প্রশ্নটি সবচেয়ে বেশি সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে, আমরা কি বহুদলীয় গণতন্ত্রের দিকে যাচ্ছি, নাকি রাজনীতির যে প্রতিযোগিতা সেটি আরও সংকুচিত হয়ে পড়ছে প্রতিদিন। এই বিষয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 55টি, কিন্তু এর মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, যার ফলশ্রুতিতে তারা আগামী নির্বাচনে যে অংশগ্রহণ করতে পারছে না সেটি একরকমভাবে নিশ্চিত। যার ফলাফল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা সরকার গঠন করার যোগ্য সেটি হচ্ছে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটির বিগত সময়ে বাংলাদেশকে শাসন করার অভিজ্ঞতা আছে এবং বিরোধী দল হিসাবেও শক্ত অবস্থান নেবার অভিজ্ঞতাও দলটির এবং নেতাকর্মীদের রয়েছে। সুতরাং এদিক থেকে তারা অনেক এগিয়ে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অন্য কোনো দল কি এই মুহূর্তে বাংলাদেশে উপস্থিত আছে? নতুন কোনো দল কি দাঁড়িয়ে যেতে পারে যারা বিএনপিকে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে? যেখানে আওয়ামী লীগ অনুপস্থিত, এই শূন্যতা পূরণ করার মতো অবস্থা নতুন কোনো দল কি অর্জন করতে পেরেছে? অথবা নিকট ভবিষ্যতে যেখানে নির্বাচন একেবারে দরজায় কড়া নামছে, এই স্বল্প সময়ের মধ্যে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো আর কোনো দল কি আসতে চলেছে আমাদের সামনে? ভোটাররা কি কোনো বিকল্প খুঁজে পাবে যারা বিএনপিকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিতে আগ্রহ বোধ করবে? তেমন কিছুর উপস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একেবারেই নেই, সেটির সম্ভাবনাও খুবই নগণ্য। এই সত্য বিএনপি জানে এবং জানে বলেই তারা নির্বাচন কেন্দ্রিক তাদের যে আলোচনা এবং দাবি দেওয়া সেটি সবসময় জোর দিয়ে বলে আসছে। কারণ এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া সরকার গঠন করার মতো অন্য কোনো শক্তি বাংলাদেশের রাজনীতিতে বর্তমান নেই। আর এ কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন উস্কানি এবং আক্রমণ সত্ত্বেও বিএনপি ধীরে চলনীতিতে চলছে। তারা নির্বাচনটি আদায় করতে পারলে তাদের সবচেয়ে বড় সার্থকতা যে হবে সেটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন বিশেষজ্ঞদের মত যে জামাতে ইসলামী এবং নব্য গঠিত রাজনৈতিক দল এনসিপি এদেরকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানোর চেষ্টা বিভিন্ন মহল থেকে চলেছে। এমনকি এই চেষ্টার আঙুল সরাসরি সরকারের দিকে। বলা হয়ে থাকে যে সরকার চেষ্টা করছে এনসিপি এবং জামাতে ইসলামকে বিএনপির বিপক্ষে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে। কিন্তু বিএনপি এবং জামাতে ইসলামী দুটো দলই এই দাবি সবসময় অগ্রাহ্য করে এসেছে, তারা অস্বীকার করে এসেছে এরকম কিছু সম্ভাবনাকে। কিন্তু আমরা যদি সারজমিনে রাজনীতির ময়দানের দিকে তাকাই তাহলে এই দাবিটিকে আসলে ফেলে দেওয়ার মতো তেমন অবস্থায় বাংলাদেশের রাজনীতি নেই। সুতরাং এটিকে স্বীকার করে নেওয়াই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বর্তমানে রাজনৈতিক প্রভাব, সংগঠন ও জনমতের ভিত্তিতে বিএনপির কাছাকাছি যেতে পারে এমন কোনো রাজনৈতিক শক্তির অবস্থান বাংলাদেশে নেই। এটি মেনে নিতেই হবে এবং এটিকে যদি মাথায় রাখা যায় তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য রাজনৈতিক পরিকল্পনার যে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন সেটি অনেকাংশেই সহজ হওয়ার কথা। রাজনীতি বিশ্লেষকদের মতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও তাদের যে একটি বড় ভোট ব্যাংক আছে, এই ভোটাররা তাহলে কোথায় যাবে? তারা তাদের ভোট কোন বাক্সে দেবে? কোন পক্ষে তারা সমর্থন জানাবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিশাল ভোট ব্যাংকই হয়তো নির্ধারণ করে দেবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এবং নির্বাচনী প্রক্রিয়ায় কি ফলাফল আসবে সেটিকে। বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের ইতিহাসকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি বৃহৎ দল মিলে বাংলাদেশের এ যাবৎকাল সকল নির্বাচনে 80% উপরে ভোট পেয়েছে। তার মানে 80% ভোট এই দুটি দলের পক্ষে গেছে। বাকি অন্য যত দল আছে সবাই মিলে বাকি অংশ।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যে আঙুল তোলা হচ্ছে, তারা নির্দিষ্ট একটি দলকে পৃষ্ঠপোষকতা করছে, সেটির প্রমাণ আমরা সরকারের বিভিন্ন মিটিংয়ে পেয়েছি, যেখানে নিবন্ধিত অনেক দল সুযোগ না পেলেও যেই দল এনসিপি মাত্র গঠিত হয়েছে, যাদের এখনো নিবন্ধন হয়নি, তারা বিএনপির সমপর্যায়ের আসন এবং গুরুত্ব পেয়েছে। এটি খুবই দৃষ্টিকটু হলেও বর্তমান অবস্থায়, সাম্প্রতিক বাস্তবতায় এটি বিএনপির মতো একটি বড় দলকে মেনে নিতে হচ্ছে এবং পাশাপাশি বসে তাদের সাথে তর্ক বিতর্ক বা আলোচনায় অংশগ্রহণ করতে তারা একরকম বাধ্য হচ্ছে, যার মধ্যে একটি পক্ষ তুলনামূলকভাবে কিছুটা লিবারেল এবং ৭১ ও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিবে, যাদের নেতৃত্বে থাকতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং অপর যে পক্ষটি সেটি হয়তো হবে কিছুটা রক্ষণশীল এবং ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ, যেমন জামাত ইসলামী ও এনসিপি। ভবিষ্যতে জামাত ইসলামী এবং এনসিপিকে যদি যুগপৎ আন্দোলন বা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা যায়, সেখানে খুব অবাক হবার কিছু থাকবে না, কারণ নির্বাচনে ভোট এবং জনগণের যে সমর্থন সেটিই মূল কথা। সেখানে অন্য কিছু ভাববার বা অন্য কোনো উপায় অবলম্বন করার কোনো অবকাশ নেই। এই সময়ের একজন জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব এবং সাংবাদিক জনাব মাসুদ কামাল, তিনি সাম্প্রতিক সময়ের এই রাজনীতিকে একটু ভিন্নভাবে দেখেছেন। তার মতে দ্বিদলীয় যে রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে প্রচলিত ছিল সেটি আর তৈরি হয়নি। বাংলাদেশের জনগণ নির্বাচনে এখনও আওয়ামী লীগ এবং বিএনপির যেই প্রতিদ্বন্দ্বিতা সেটিকেই বড় করে দেখে এবং তাদের কল্পনায়ও এই দুটি দলই সবসময় সামনে আসে। তিনি আরও বলছেন যে এনসিপির সমূহ সম্ভাবনা ছিল বিএনপির একেবারে সমান্তরাল একটি শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার, কিন্তু এনসিপি নেতাদের সাম্প্রতিক কার্যক্রম, দুর্নীতি এবং সরকারের পৃষ্ঠপোষকতার কারণে তাদের যে ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেটিকে অনেকটি ক্ষুণ্ণ। কারণ বাংলাদেশের মানুষ কিংস পার্টিকে পছন্দ করে না, তারা কিংস পার্টি চায় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে কি প্রকৃত বহুদলীয় গণতন্ত্র দেখতে পাওয়া যাবে, নাকি যে দুইটি ধারার কথা এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে সেখানেই সীমাবদ্ধ হয়ে পড়বে? এই বিষয়টিকেই আমাদের সামনে পরিষ্কার করে দেবে আগামী নির্বাচনের প্রচারণা, ইশতেহার এবং ভোটারদের সিদ্ধান্ত। সেটি ঠিক করে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন ধারায় যুক্ত হবে এবং কোন ধারায় সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এই ভিডিওটি শুনলেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। এই যে দুটি ধারার কথা বলা হলো, এটির সম্পর্কে যদি আপনি একমত পোষণ করেন বা দ্বিমত পোষণ করেন, দুটি বিষয়ই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।